অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। অ্যান্টি মিন অপোজিট। হাইপারটেনসিভ হলে যে ড্রাগগুলো ইউজ করা হয় অর্থাৎ হাইপারটেনশন কমানোর জন্য যে ড্রাগগুলো ইউজ করা হয় তাকে বলা হয় অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কোনগুলো এবং তারা কিভাবে কাজ করে সেই ড্রাগগুলোর মেকানিজম জানার জন্য প্রথমে জানতে হবে হাইপারটেনশনটা কী। হাইপারটেনশন হলো যখন ব্লাড প্রেশার নর্মালের থেকে ইনক্রিজ করে, অর্থাৎ when blood pressure increase then normal, অর্থাৎ নর্মালের থেকে যখন ব্লাড প্রেশার ইনক্রিজ করে তখন তাকে বলা হয় হাইপারটেনশন। তাহলে প্রথমে জানতে হবে নর্মাল ব্লাড প্রেশার কত। নর্মাল ব্লাড প্রেশার সিস্টোলিক 120 mmGH অ্যান্ড ডায়াস্টোলিক 80 mmGH। তাহলে এটা হলো নর্মাল ব্লাড প্রেশার। এবার হাইপারটেনশন মিন মানে আগেই বললাম যে যখন ব্লাড প্রেশারটা নর্মালের থেকে ইনক্রিজ করবে। এবার হাইপারটেনশনটাকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রি হাইপারটেনশন, একটা হলো 1 ডিগ্রি অর প্রাইমারি হাইপারটেনশন, আর একটা হলো 2 ডিগ্রি অর সেকেন্ডারি হাইপারটেনশন। 1 ডিগ্রি হাইপারটেনশন ফার্স্ট হলো প্রি হাইপারটেনশন। প্রি হাইপারটেনশনটা কখন বলা হয়? যখন সিস্টোলিক ব্লাড প্রেশারটা 120 to 129 mmGH থাকে আর ডায়াস্টোলিকটা 80 mmGH এর কম থাকে, তখন তাকে বলা হয় প্রি হাইপারটেনশন। এবার 1 ডিগ্রি অর প্রাইমারি হাইপারটেনশন, যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 130 to 139 mmGH অ্যান্ড ডায়াস্টোলিক 80 to 89 mmGH, তখন তাকে বলা হয় 1 ডিগ্রি অর প্রাইমারি হাইপারটেনশন। 1 ডিগ্রি অর প্রাইমারি হাইপারটেনশনটা বলা হয় উইথাউট এনি আইডেন্টিফাইড কজেস, অর্থাৎ কোনো স্পেসিফিক কজ থাকে না। এই প্রি 1 ডিগ্রি অর প্রাইমারি হাইপারটেনশনে কোনো স্পেসিফিক কজ থাকে না। নেক্সট হলো সেকেন্ডারি আর 2 ডিগ্রি হাইপারটেনশন কখন হয়? যখন সিস্টোলিক প্রেশারটা 140 mmGH এর সমান বা তার বেশি অ্যান্ড ডায়াস্টোলিকটা 90 mmGH এর সমান বা তার বেশি থাকে, তখন তাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি অর সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশনটা একটা স্পেসিফিক কজের কারণে হয়ে থাকে, তাকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন। তবে প্রাইমারি হাইপারটেনশনটাই বেশি দেখা যায়। 90 to 95% মানুষজনের মধ্যে প্রাইমারি হাইপারটেনশন দেখা যায়, আর সেকেন্ডারি হাইপারটেনশন 5 to 10% মানুষজনের মধ্যে সেকেন্ডারি হাইপারটেনশন দেখা যায়। তাহলে প্রথমেই বলেছি যে সেকেন্ডারি হাইপারটেনশনটা একটা স্পেসিফিক কজ বা একটা স্পেসিফিক কারণের জন্য হয়ে থাকে, যেমন ব্রেনে বিভিন্ন ভাস্কুলার ডিজিজ, ব্রেনে বিভিন্ন সেরিব্রোভাস্কুলার ডিজিজের কারণে সেকেন্ডারি হাইপারটেনশন হয়ে থাকে। আবার কিডনিতে রেনাল আর্টারি যদি ড্যামেজ হয়ে যায় তাহলে এই সেকেন্ডারি হাইপারটেনশন হয়, যেমন নেফ্রোস্ক্লেরোসিসের কারণে হয়ে থাকে। আবার চোখে যদি কোনো রেটিনাল ড্যামেজ হয়, তাহলে সেকেন্ডারি হাইপারটেনশন হয়ে থাকে। দিন জানতে হবে প্যাথোফিজিওলজি অফ হাইপারটেনশন। প্রথমে জানব প্রাইমারি হাইপারটেনশনটা কিভাবে হয়। অনেক মানুষের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রতি একটা হাইপার সেন্সিটিভিটি থাকে। এই হাইপার সেন্সিটিভিটির কারণেই হাইপারটেনশন হয়ে থাকে। যেমন এটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম,
এটা থোরাকোলাম্বার রিজিয়ান। এই থোরাকোলাম্বার রিজিয়ানে সিম্প্যাথেটিক নার্ভ থাকে। এই সিম্প্যাথেটিক নার্ভগুলো ব্লাড ভেসেলে যাচ্ছে, ব্লাড ভেসেলে বিভিন্ন রকম রিসেপ্টরের সাথে যুক্ত হচ্ছে এবং স্পেসিফিক একটা রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে কাজ করবে। যখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমস অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এই সিম্প্যাথেটিক নার্ভগুলো ব্লাড ভেসেলের একটা স্পেসিফিক রিসেপ্টরে যুক্ত হয়ে নর এপিনেফ্রিন রিলিজ করছে। যখন ব্লাড ভেসেলে নন এপিনেফ্রিন রিলিজ হয় তখন ব্লাড ভেসেল ভেসো কনস্ট্রাকশন হয়, অর্থাৎ কনস্ট্রাকশন হচ্ছে। ভেসো কনস্ট্রাকশন হলে কি হচ্ছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে বিপি বেড়ে যাওয়া, সো হাইপারটেনশন অকার। আবার এই সিম্প্যাথেটিক নার্ভগুলো কিডনি জাক্সাটা মেডুলারি অপারেটাসের যে সেলগুলো থাকে, জাক্সাটা গ্লোমেরুলার সেল, সেই সেলে গিয়ে যুক্ত হয়, সেলের রিসেপ্টরের সাথে যুক্ত হয়। যখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ওভার অ্যাক্টিভিটি হচ্ছে তখন ওই রিসেপ্টর থেকে নন এপিনেফ্রিন রিলিজ হচ্ছে। নর এপিনেফ্রিন রেনিন রিলিজ করছে। আর রেনিন কি করে আমরা সবাই জানি, রেনিন অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করে। অ্যাঞ্জিওটেনসিন 2 বিভিন্ন রকমভাবে আবার হাইপারটেনশন করে। যেমন অ্যাঞ্জিওটেনসিন 2 ব্লাড ভেসেলে যদি বেশি হয়ে যায় তখন ভেসো কনস্ট্রাকশন হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আবার বিপি বেড়ে যাবে। আবার এই অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যালডোস্টেরন সিক্রেশনটা বাড়িয়ে দেয়। অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাওয়া মানে সোডিয়াম অ্যান্ড ওয়াটারে রিটেনশন বেড়ে যাওয়া, মানে বিপি বেড়ে যাওয়া। তাহলে এটা হলো সেকেন্ড কজ। দেন আদার হলো এই সিম্প্যাথেটিক নার্ভ আবার হার্টে যুক্ত থাকে, হার্টের সাথে ওর কানেকশন থাকে। সিম্প্যাথেটিক নার্ভ এসএনএ নোডের সাথে যুক্ত থাকে। যখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ওভার অ্যাক্টিভিটি হয় তখন হার্ট রেট বেড়ে যাচ্ছে। হার্ট রেট বেড়ে যাওয়া মানে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়া, আর কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়া মানে তো আমরা সবাই জানি ব্লাড প্রেশার বেড়ে যাবে। আবার এই সিম্প্যাথেটিক নার্ভগুলোই হার্টে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামের সাথে যুক্ত থাকে, ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামের রিসেপ্টরে যুক্ত থাকে। যখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ওভার অ্যাক্টিভিটি হচ্ছে তখন এই ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়ামে তার উদ্দীপনা যাচ্ছে। উদ্দীপনা গিয়ে কী হচ্ছে, কন্ট্যাক্টিলিটি বাড়িয়ে দিচ্ছে, হার্টের কন্ট্যাক্টিলিটি বাড়িয়ে দিচ্ছে। হার্টের কন্ট্যাক্টিলিটি বেড়ে গেলে কি হচ্ছে, স্ট্রোক ভলিউম বেড়ে যাবে। স্ট্রোক ভলিউম বেড়ে যাওয়া মানে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, আর কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়া মানে বিপি বেড়ে যাবে। সো এইভাবে হাইপারটেনশন অকার হচ্ছে। এইভাবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এর ওভার অ্যাক্টিভিটি দ্বারা হাইপারটেনশন হচ্ছে। সেকেন্ড কজ হলো সোডিয়ামের এক্সক্রিয়েশন কমে যাওয়া, অর্থাৎ সোডিয়াম কম পরিমাণে বেরোবে। ডিক্রিজ Na+ এক্সক্রিয়েশন। যদি আমাদের দেহ থেকে Na+ অর্থাৎ সোডিয়াম কম পরিমাণে বেরোয়, দেন Na+ কিডনিতে বেশি পরিমাণে থাকবে, দেন কী হবে, সোডিয়াম রিটেনশন বেড়ে যাবে। সোডিয়াম রিটেনশন বেড়ে যাচ্ছে। সোডিয়াম রিটেনশন বেড়ে গেলে কি হবে, ব্লাড ভলিউম বেড়ে যাবে, আর ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে বিপি বেড়ে যাওয়া। আবার অন্যদিকে কি হচ্ছে, যখন সোডিয়াম এক্সক্রিয়েশনটা কমে যাচ্ছে, আগেই বললাম সোডিয়াম রিটেনশন বেড়ে যাচ্ছে। সোডিয়াম রিটেনশন যখন বেড়ে যাবে তো ব্লাড ভলিউম, ব্লাডের পরিমাণ বা ব্লাডের মধ্যে জল আর সোডিয়ামের পরিমাণ যেহেতু বেশি থেকে যাচ্ছে,
তাই ব্লাড ভলিউমও বেড়ে যাচ্ছে, আর ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে বিপি বেড়ে যাওয়া। অন্যদিকে সোডিয়াম রিটেনশন যখন বেড়ে যাচ্ছে তখন ব্লাড ভেসেল ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, আর ভেসো কনস্ট্রিকশন হওয়া মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া, আই মিন বিপি বেড়ে যাওয়া। সো এইভাবে হাইপারটেনশন অকার হচ্ছে। এবার জানবো প্যাথোফিজিওলজি অফ সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন আগেই বলেছি, যখন হাইপারটেনশনটা একটা স্পেসিফিক কজের কারণে হবে। কজ অ্যাট ফার্স্ট বলবো রেনাল ডিজিজ। যখন বিভিন্ন কারণের জন্য রেনাল আর্টারিগুলো ড্যামেজ হয়ে যায়, ডিফারেন্ট কজ কি হচ্ছে, রেনাল আর্টারি ড্যামেজ, দেন কি হবে, রেনাল আর্টারি ড্যামেজ হয়ে গেলে Na+H2O রিটেনশন ডিস্টার্ব হবে, অর্থাৎ Na+ অ্যান্ড H2 রিটেনশন ঠিকঠাক হতে পারবে না। আর Na+H2 রিটেনশন ঠিকঠাক না হওয়া মানে বিপি ইমব্যালেন্স হবে, অর্থাৎ হাইপারটেনশন হবে। এখন এই মেনি ডিফারেন্ট কজগুলো কি কি এবং কিভাবে তা হাইপারটেনশন করে বলবো। অ্যাট ফার্স্ট গ্লোমেরুলোনেফ্রাইটিস। গ্লোমেরুলোনেফ্রাইটিস মিন ইনফ্লামেশন অর ড্যামেজ দ্য গ্লোমেরুলি। যখন গ্লোমেরুলিগুলো ইনফ্লামেশন হচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে তখন সেমভাবে এই Na+H2 রিটেনশন বেড়ে যাচ্ছে বা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তার ফলে বিপি বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে, যদি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, গ্লোমেরুলি ড্যামেজ হয়ে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে, Na+H2O রিটেনশন বেড়ে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে, বিপি বেড়ে যাচ্ছে। সেকেন্ড কজ হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিটি কি, ডায়াবেটিস যখন ড্যামেজ করে ব্লাড ভেসেল অফ দ্য কিডনি, ডায়াবেটিস ক্যান কজ ড্যামেজ দ্য ব্লাড ভেসেল অফ কিডনি। অর্থাৎ ডায়াবেটিসের কারণে যখন কিডনির ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হয়ে যায় তখন তাকে বলা হয় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এই সেম গ্লোমেরুলোনেফ্রাইটিসের মতো ডায়াবেটিক নেফ্রোপ্যাথিও কী করে, Na+H2 রিটেনশনকে বাড়িয়ে দেয়, দেন বিপি বেড়ে যায়। থার্ড পলিসিস্টিক কিডনি ডিজিজ। পলিসিস্টিক কিডনি ডিজিজটা কি, এটা হলো একটা ইনহেরিটেড ডিসঅর্ডার, আর এইটা কি করছে, কিডনিতে সিস্ট ডেভেলপ করছে। কিডনিতে যদি সিস্ট ডেভেলপ হয় দেন কি হবে, Na+H2O রিটেনশনে ডিসব্যালেন্স হবে, দেন বিপি ডিসব্যালেন্স হবে, সো হাইপারটেনশন হবে। এইটা হলো কিডনি ডিজিজের কারণে হাইপারটেনশন। সো এক কথায় কি বলতে পারি, different cause of different renal disease like glomerulonephritis
DM, nephropathy, polycystic kidney ডিজিজ, এই সবগুলো কি করছে? রেনাল ব্লাড ভেসেলকে ড্যামেজ করে দিচ্ছে। রেনাল ব্লাড ভেসেল ড্যামেজ হলে কি হবে? Na+H2O রিটেনশন এর ডিসব্যালেন্স হবে। দেন বিপি বেড়ে যাবে আর বিপি ডিসব্যালেন্স হবে। এই হচ্ছে রেনাল ডিজিজের কারণে কিভাবে হাইপারটেনশন হচ্ছে। আদার কারণ হলো রেনাল ভাস্কুলার ডিজিজ, অর্থাৎ কিডনি থেকে যে ভেসেলগুলো যায় বা আর্টারি যায় বা ভেন যায়, সেই ভেনে যদি কোনো আর্থিওস্ক্লেরোটিক প্লাগ হয়, দেন ব্লাড ভেসেলটা কি হচ্ছে? ন্যারো হয়ে যাচ্ছে। নেক্সট হলো রেনাল ভাস্কুলার ডিজিজ, এর কারণে হতে পারে সেকেন্ডারি হাইপারটেনশন। কিডনি থেকে যে ব্লাড ভেসেলগুলো বেরোয়, সেই ব্লাড ভেসেলে যদি আর্থিওস্ক্লেরোটিক প্লাগ হয়, তাহলে কি হবে? ব্লাড ভেসেলটা ন্যারো হয়ে যাচ্ছে। ব্লাড ভেসেল ন্যারো হয়ে গেলে কি হবে? ব্লাড যেতে অসুবিধা হবে। ব্লাড যেতে অসুবিধা হচ্ছে। সুতরাং যদি আর্থিওস্ক্লেরোটিক প্লাগ হয়, দেন ব্লাড ফ্লো, কিডনিতে ব্লাড ফ্লো কমে যাবে। ব্লাড ফ্লো যদি কিডনিতে কমে যায়, অর্থাৎ কিডনিতে যদি ব্লাড কমে যায়, দেন Na+ এক্সক্রিয়েশনটাও, Na+ সোডিয়াম এক্সক্রিয়েশন কমে যাবে। যদি Na+ এক্সক্রিয়েশন কমে যায়, তখন কি হবে? Na+H2O রিটেনশন বেড়ে যাবে। আর Na+H2O রিটেনশন যদি বেড়ে যায়, তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। এইভাবে হাইপারটেনশন হবে। যে রেনাল ভাস্কুলার ডিজিজগুলো কি কি? প্রথমে রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি স্টেনোসিস এ কী হয়? ন্যারো দ্য রেনাল আর্টারি অর ব্লাড ভেসেল ইন দ্য কিডনি, অর্থাৎ ব্লাড ভেসেল, কিডনিতে যে আর্টারিগুলো আছে বা ব্লাড ভেসেলগুলো আছে, সেগুলো ন্যারো হয়ে যাবে। ন্যারো হয়ে যাওয়া মানে ব্লাড ফ্লো কম হবে। ব্লাড ফ্লো কম হয়ে যাওয়া মানে Na+ এক্সক্রিয়েশন কমে যাওয়া। Na+ এক্সক্রিয়েশন কমে যাওয়া মানে বেশি পরিমাণে Na+H2O কিডনিতে থেকে যাচ্ছে। কিডনি থেকে যাওয়া মানে ব্লাডে থেকে যাচ্ছে। ব্লাডে থেকে যাচ্ছে মানে ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে। ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে। ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। সেকেন্ড ডিজিজ হলো ভাস্কুলাইটিসটা কি? ইনফ্ল্যামেশনস অফ দ্য ব্লাড ভেসেল, অর্থাৎ কোনো ব্লাড ভেসেল যদি ইনফ্ল্যামেশন বেড়ে যায়, দেন ব্লাড ফ্লো কমে যাবে। আবার সেমভাবে ব্লাড ফ্লো কমে যাওয়া মানে Na+ এক্সক্রিয়েশন কমে যাওয়া। Na+ এক্সক্রিয়েশন কমে যাওয়া মানে Na+H2O রিটেনশন বেড়ে যাওয়া। Na+H2O রিটেনশন বেড়ে যাওয়া মানে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। থার্ড কজ হলো নেক্সট হলো ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া কখন হয়? যখন ব্লাড ভেসেল বিকাম মোর টুইস্টেড, মানে ব্লাড ভেসেল পেঁচিয়ে যাবে। ফর দিস, এই কারণে কি হয়? ব্লাড ফ্লো টু অর্গ্যান ক্যান বি এফেক্টেড, অর্থাৎ কোনো একটা অর্গ্যানে
ব্লাড ফ্লোটা এফেক্টেড হয়ে যায়, ঠিকঠাক ব্লাড ফ্লো হয় না, তখন তাকে বলা হয় ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া। অর্থাৎ যখন ব্লাড ভেসেলগুলো টুইস্টেড আর অনেক বেশি প্যাঁচানো হয়ে যায়, তার ফলে ব্লাড ফ্লো ঠিকঠাক হতে পারে না। ব্লাড ফ্লো ঠিকঠাক না হলে ব্লাড অর্গানে ঠিকঠাক যেতে পারে না, একে বলা হয় ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া। এই ফাইব্রোমাস্কুলার ডিসপ্লেসিয়া যখন রেনাল আর্টারিতে হয়, তখন ব্লাড ঠিকঠাক কিডনিতে প্রবেশ করতে পারে না। যদি কিডনিতে ঠিকঠাক না যায়, দেন Na+ এক্সক্রিশনটা কমে যাবে। Na+ এক্সক্রিশন কমে যাওয়া মানে সেই সেম Na+H2 রিটেনশন বেড়ে যাওয়া, অর্থাৎ বিপি বেড়ে যাওয়া। এইভাবে রেনাল ভাস্কুলার ডিজিজগুলোর কারণে হাইপোটেনশন হয়ে থাকে। নেক্সট হলো এন্ডোক্রাইন ডিসঅর্ডার অর্থাৎ হরমোনাল ডিসঅর্ডার। আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, তার আউটার লেয়ার, সবথেকে বাইরের স্তরকে বলে জোনা গ্লোমেরুলোসা। মিডিলে যে লেয়ার থাকে তাকে বলা হয় জোনা ফ্যাসিকুলাটা, এবং ইনারে যে লেয়ার থাকে তাকে বলা হয় অ্যাড্রিনোমেডুলা। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের আউটার লেয়ারে যে জোনা গ্লোমেরুলোসা লেয়ার থাকে, সেটা কি প্রডিউস করে? অ্যালডোস্টেরন। জোনা গ্লোমেরুলোসা অ্যালডোস্টেরন প্রডিউস করে। কোন সিনড্রোমে কি হয়? এই জোনা গ্লোমেরুলোসা অনেক বেশি পরিমাণে অ্যালডোস্টেরন বেশি পরিমাণে সিক্রেশন হবে। অ্যালডোস্টেরন যদি বেশি পরিমাণে সিক্রেশন হয়, দেন আগেই পড়িয়েছি অ্যালডোস্টেরন বেশি পরিমাণে সিক্রেশন হওয়া মানে Na+H2 রিটেনশন বেড়ে যাওয়া। Na+H2 রিটেনশন বিপি বাড়িয়ে দেয়। সো কোন সিনড্রোমে কি হচ্ছে? জোনা গ্লোমেরুলোসা বেশি পরিমাণে অ্যালডোস্টেরন সিক্রেশন করছে। অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যাওয়া মানে Na+H2 রিটেনশন বেড়ে যাওয়া। এগুলো আগেই পড়িয়েছি। Na+H2 রিটেনশন যদি বেড়ে যায়, দেন ব্লাডে Na+H2 বেশি পরিমাণে থাকছে, সুতরাং ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে। ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে বিপি বেড়ে যাচ্ছে। সো এইভাবে হাইপারটেনশন হচ্ছে। অন্যদিকে কি হচ্ছে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মিডিলে যে লেয়ার থাকে, সেই লেয়ারকে বলে জোনা ফ্যাসিকুলাটা। জোনা ফ্যাসিকুলাটা কি প্রডিউস করে? কর্টিসল। কুসিং সিনড্রোমে কি হচ্ছে? এই জোনা ফ্যাসিকুলাটা বেশি পরিমাণে কর্টিসল রিলিজ করছে। বেশি পরিমাণে যদি কর্টিসল রিলিজ হয়, দেন নন এপিনেফ্রিন আর এপিনেফ্রিন রিসেপ্টরের সেন্সিটিভিটি বেড়ে যাচ্ছে। যদি নন এপিনেফ্রিন আর এপিনেফ্রিনের সেন্সিটিভিটি বেড়ে যায় ব্লাড ভেসেলে, দেন ভেসোকনস্ট্রিকশন হবে। ভেসোকনস্ট্রিকশন হওয়া মানে কি হবে? আমরা সবাই জানি, যদি ভেসোকনস্ট্রিকশন হয়, দেন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে বিপি বেড়ে যাওয়া। অন্যদিকে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ইনার যে লেয়ার থাকে তাকে বলা হয় অ্যাড্রিনোগ্লোমেরুলা। অ্যাড্রিনোমেডুলা আবার কি? এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন দুটোই প্রডিউস করে। ফিনোক্রোমোসাইটোমা ডিজিজে কি হয়? এই এপিনেফ্রিন নন এপিনেফ্রিনটা বেড়ে যায়। এপিনেফ্রিন নন এপিনেফ্রিন যখন ব্লাড ভেসেলে বেড়ে যাবে বা হার্টে বেড়ে যাবে, তখন কন্ট্যাক্টিলিটি বেড়ে যাবে। হার্টে যখন এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিনটা যাবে, তখন হার্টের কন্ট্যাক্টিলিটি বেড়ে যাবে। হার্টের কন্ট্যাক্টিলিটি বেড়ে যাওয়া মানে হার্ট রেট বেড়ে যাওয়া, এসএ নোড বেড়ে যাওয়া, আর এগুলো বেড়ে যাওয়া মানে বিপি অটোমেটিকলি বেড়ে যাবে। সো এইভাবে এন্ডোক্রাইন ডিসঅর্ডারের কারণে
হাইপারটেনশন হয়ে থাকে। নেক্সট হলো থাইরয়েড ডিসঅর্ডারের কারণে কিভাবে হাইপারটেনশন হয়। এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড যখন বেশি পরিমাণে হরমোন প্রডিউস করে তখন তাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমে কি হয়, T3 আর T4 বেশি পরিমাণে সিক্রেট হয়। এই T3 আর T4 যদি বেশি পরিমাণে সিক্রেট হয় তখন এটা ব্লাড ভেসেলে বেশি পরিমাণে যায়। ব্লাড ভেসেল তখন হার্টে যায়, ব্লাড ভেসেলের মাধ্যমে ব্লাড তখন হার্টে যায়, হার্টে গিয়ে এই T3 T4 হার্ট রেটকে বাড়িয়ে দেয়। হার্ট রেট বেড়ে যাওয়া মানে এপিনেফ্রিন নন এপিনেফ্রিনের রিসেপ্টরের সেন্সিটিভিটি বেড়ে যাওয়া। দেন আগেই বলেছি যে এপিনেফ্রিন আর নন এপিনেফ্রিন রিসেপ্টরের সেন্সিটিভিটি বেড়ে গেলে কি হয়, আগেই বলা আছে নন এপিনেফ্রিন অ্যান্ড এপিনেফ্রিন রিসেপ্টরের সেন্সিটিভিটি যদি বেড়ে যায় ব্লাড ভেসেলে, দেন ভেসো কনস্ট্রাকশন হয়। ভেসো কনস্ট্রাকশন মানে ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে যায়। ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে যাওয়া মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় বিপি অটোমেটিকলি বেড়ে যাবে। দেন সেম তাই এইখানে ঘটে। সো নন এপিনেফ্রিন আর এপিনেফ্রিন রিসেপ্টর সেন্সিটিভিটি বেড়ে গেছে। দেন ভেসো কনস্ট্রাকশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেলে বিপি অটোমেটিকলি বেড়ে যাবে। এই হলো হাইপোথাইরয়েডিজমের কারণে বিপি বেড়ে যাওয়া অর্থাৎ হাইপারটেনশন হওয়া। দেন যদি থাইরয়েড গ্ল্যান্ড কম পরিমাণে হরমোন প্রডিউস করে তখন তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম হওয়া মানে T3 আর T4 কমে যাওয়া। এই T3 আর T4 যখন ব্লাড ভেসেলের মাধ্যমে কিডনিতে যায়, আর যদি এই T3 আর T4 কম পরিমাণে থাকে তখন Na+H2O রিটেনশন ইনক্রিজ করে। আর Na+H2O রিটেনশন ইনক্রিজ করা মানে ব্লাড ভেসেলে Na+H2O বেশি পরিমাণে থাকে। Na+H2O বেশি পরিমাণে থাকে, সো ব্লাড ভলিউম বেড়ে যায়। ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে ব্লাড প্রেশার বেড়ে যায়। সো এইভাবে হাইপোথাইরয়েডিজমের কারণে হাইপারটেনশন হচ্ছে। অ্যানাদার থাইরয়েড ডিসঅর্ডার হলো হাইপারপ্যারাথাইরয়েডিজম। হাইপারপ্যারাথাইরয়েডিজমে কি হচ্ছে, যখন থাইরয়েড গ্ল্যান্ড বেশি পরিমাণে প্যারাথাইরয়েড হরমোন সিক্রিট করছে। যখন প্যারাথাইরয়েড হরমোন যখন বেশি পরিমাণে সিক্রেট হয় তখন তাকে বলা হয় হাইপারপ্যারাথাইরয়েডিজম। এই হাইপারপ্যারাথাইরয়েডিজমে স্মুথ মাসেল বা ব্লাড ভেসেলে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। স্মুথ মাসেল বা ব্লাড ভেসেলে যখন ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় তখন ব্লাড ভেসেল ভেসো কনস্ট্রিকশন হয়। আর আমরা সবাই জানি, বারবার বলছি যে ভেসো কনস্ট্রিকশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অটোমেটিকলি বিপি বাড়িয়ে দেয়। দেন হাইপারটেনশন অকার। সো থাইরয়েড ডিসঅর্ডার কীভাবে হাইপারটেনশন করছে তা বললাম। তিনটে কারণে থাইরয়েড ডিসঅর্ডার, তিনটে কী কী, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম আর হাইপারপ্যারাথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম অর্থাৎ যখন হরমোন অনেক বেশি পরিমাণে প্রডিউস হয়। হরমোন বেশি পরিমাণে প্রডিউস হওয়া মানে T3 T4 বেড়ে যাওয়া। T3 T4 যদি ব্লাড ভেসেল বা ব্লাডে বেড়ে যায় তখন
সেই ব্লাড হার্টে গিয়ে হার্ট রেটকে বাড়িয়ে দেয়। হার্ট রেট বেড়ে যাওয়া মানে নন এপিনেফ্রিন অ্যান্ড এপিনেফ্রিন রিসেপ্টরের সেন্সিটিভিটি বেড়ে যাচ্ছে। নন এপিনেফ্রিন রিসেপ্টরের সেন্সিটিভিটি ব্লাড ভেসেলে ভেসোকনস্ট্রিকশন করছে। ভেসোকনস্ট্রিকশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, সেখান থেকে বিপি হয়ে যায়। অ্যানাদার সাইডে কি হচ্ছে, হাইপোথাইরয়েডিজম অর্থাৎ লো প্রোডাকশনস অফ হরমোন। সেখানে কি হচ্ছে, T3 আর T4 পরিমাণ কমে যাচ্ছে। এই যখন লো লেভেল T3 আর T4 কিডনিতে গিয়ে কী করছে, সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশনটাকে বাড়িয়ে দিচ্ছে। তার ফলে যদি সোডিয়াম অ্যান্ড ওয়াটারটা যদি কিডনির ব্লাডে বেশি পরিমাণে থাকে, দেন ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে। ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে বিপি বেড়ে যাওয়া। আদার কজ হাইপার প্যারাথাইরয়েডিজম অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন যখন বেশি পরিমাণে সিক্রিট হয়। যদি প্যারাথাইরয়েড হরমোন বেশি পরিমাণে সিক্রিট হয়, দেন ব্লাড ভেসেল বা স্মুথ মাসেলে ক্যালসিয়াম বেশি পরিমাণে থাকে। ক্যালসিয়াম যদি ব্লাড ভেসেলে বেশি পরিমাণে থাকে, ভেসোকনস্ট্রিকশন হয়। ভেসোকনস্ট্রিকশন হওয়া মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে বিপি বেড়ে যাওয়া। অর্থাৎ এইভাবে হাইপারটেনশন হচ্ছে। নেক্সট, টার্নার সিনড্রোম। যেসব মানুষের বা যারা টার্নার সিনড্রোমে ভুগছে তাদের হার্টে কি পরিবর্তন দেখা যায়, হার্টে অ্যাওর্টাতে তাদের একটা পরিবর্তন থাকে। কি, এটা হলো অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা হলো আর্চ অফ দ্য অ্যাওর্টা, এটা হলো ডিসেন্ডিং অ্যাওর্টা। এই ডিসেন্ডিং অ্যাওর্টাটা ন্যারো হয়ে যায়। একে বলা হয় কোয়ার্টেশনস অফ অ্যাওর্টা। যেহেতু ডিসেন্ডিং অ্যাওর্টাটা ন্যারো, তাই ব্লাড ফ্লোতে অসুবিধা হয়। ব্লাড ফ্লো ঠিকঠাকভাবে ফ্লো হতে পারে না। তার ফলে এখানে একটা প্রেসার ক্রিয়েট হয়। প্রেসার ক্রিয়েট হওয়ার ফলে কী হয়, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, আর এটা অটোমেটিকলি বিপি বাড়িয়ে দেয়। সো টার্নার সিনড্রোমের ক্ষেত্রে হার্টের অ্যাওর্টার কিছু পরিবর্তনের জন্য হাইপারটেনশনটা কমন দেখা যায়। অ্যানাদার কজ, যদি চোখে রেটিনার কোনো প্রবলেম হয় বা রেটিনার ড্যামেজ এর কারণে, অর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এর কোনো প্রবলেমের কারণে ইন্ট্রাকোনিয়াল প্রেসার বেড়ে যায়। ইন্ট্রাকোনিয়াল প্রেসার বেড়ে গেলে 3টে ডিজিজ সাধারণত দেখা যায়। তাই জন্য যখন ইন্ট্রাকোনিয়াল প্রেসারটা বেড়ে যায় তখন তাকে বলা হয় কুসিং ট্রায়াড। এই কুসিং ট্রায়াডগুলোর মধ্যে কী কী পড়ে, একটা হলো হাইপারটেনশন, আর একটা হলো হার্ট রেট কমে যায়, আর একটা হলো রেসপিরেশন বেড়ে যায়। এবার ক্লাসিফিকেশন অফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অর্থাৎ হাইপারটেনশনে যে ড্রাগগুলো ইউজ করা হয় সেই ড্রাগগুলো ক্লাসিফিকেশন। অ্যাট ফার্স্ট, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমস ইনহিবিটর। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমস ইনহিবিটরগুলো কী কী, ক্যাপটোপ্রিল, এনোল্যাপ্রিল অ্যান্ড লিসিনোপ্রিল। সেকেন্ড কি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারগুলো কী কী, লোসারটন, ক্যান্ডেসারটন অ্যান্ড ইরভেসারটন। তাহলে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার হলো লোসারটন, ক্যান্ডেসারটন, ইরভেসারটন।
আমি আমার সুবিধার মতো এগুলো বলেছি, আরও অনেক উদাহরণ আছে যে যার সুবিধার মতো পড়তে পারে। থার্ড, ডাইরেক্ট রেনিন ইনহিবিটর। ডাইরেক্ট রেনিন ইনহিবিটর একটাই, অ্যালিসকাইরিন। ডাইরেক্ট রেনিন ইনহিবিটর অ্যালিসকাইরিন। 4 নম্বর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কোনগুলো? ডিলটাইজেম, ভেরোপ্যামিন অ্যান্ড অ্যামাইলোডিপিন। ডিলটাইজেম, ভেরোপ্যামিন অ্যান্ড অ্যামাইলোডিপিন। 5 নম্বর, ডাইউরেটিক্স। এই ডাইউরেটিক্সগুলোকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা লুপ ডাইউরেটিক্স, একটা থাইজাইডস রিলেটেড ডাইউরেটিক্স, আর একটা হলো পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক্স। লুপ ডাইউরেটিক্স কোনগুলো? ফোরসেমাইড অ্যান্ড টরসেমাইড। তারপর থাইজাইডস রিলেটেড ডাইউরেটিক্স কোনগুলো? ক্লোরোথাইজাইডস, হাইড্রোক্লোরোথাইজাইডস অ্যান্ড ক্লোরোথ্যালিডন। নেক্সট, পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক্স। পটাশিয়াম স্পেয়ারিং ডাইউরেটিক্স হলো অ্যামাইলোরাইড। এই হলো ডাইউরেটিক্স। দেন নেক্সট 6 নম্বর, সিমপ্যাথোলাইটিক এজেন্ট। সিমপ্যাথোলাইটিক এজেন্ট, এই সিমপ্যাথোলাইটিক এজেন্টকে আবার মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। এক সেন্ট্রালি অ্যাক্টিং, তারপর বিটা অ্যাডেনার্জিং ব্লকার, 3 নম্বর আলফা অ্যাডেনার্জিং ব্লকার। এই সেন্ট্রালি অ্যাক্টিংগুলো কোনগুলো? কলোনিডাইন। দেন বিটা অ্যাডেনার্জিং ব্লকার কোনগুলো? বিটা অ্যাডেনার্জিং ব্লকারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা সিলেক্টিভ আর একটা হলো নন সিলেক্টিভ। সিলেক্টিভ বিটা অ্যাডেনার্জিং ব্লকার হলো অ্যাটিনোলল অ্যান্ড ইসমোলল, আর নন সিলেক্টিভ বিটা ব্লকার হলো প্রোপোনল অ্যান্ড টাইমোলল। এরপর আলফা অ্যাডেনার্জিং ব্লকার। আলফা অ্যাডেনার্জিং ব্লকারকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সিলেক্টিভ অ্যান্ড নন সিলেক্টিভ। নন সিলেক্টিভ বিটা অ্যাডেনার্জিং ব্লকার কোনগুলো? প্রোপানল আর টাইমোলল। এবার হলো আলফা অ্যাডেনার্জিং ব্লকার কোনগুলো? আলফা অ্যাডেনার্জিং ব্লকারকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সিলেক্টিভ আলফা অ্যাডেনার্জিং ব্লকার কোনগুলো? প্যারাজোসিন আর টেরোজোসিন। নন সিলেক্টিভ আলফা অ্যাডেনার্জিং ব্লকার কোনগুলো? ফেন্টোলামাইন আর ফেনক্সিবেনজামাইন। ফেন্টোলামাইন আর ফেনক্সিবেনজামাইন হলো নন সিলেক্টিভ আলফা অ্যাডেনার্জিং ব্লকার। লাস্ট 7 নম্বর অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হলো ভেসোডাইলেটর। ভেসোডাইলেটরকে আবার 3 ভাগে ভাগ করা যায়, আর্টেরিওডাইলেটর, ভেনোডাইলেটর, আর্টেরিও অ্যান্ড ভেনোডাইলেটর। আর্টেরিওডাইলেটর কোনগুলো? মিনক্সিডিল অ্যান্ড ডাইজক্সাইডস। ভেনোডাইলেটর নাইট্রোগ্লিসারিন। অ্যান্ড আর্টেরিও ভেনোডাইলেটর সোডিয়াম নাইট্রোক্লোরাইড। এই হলো অল ওভার ক্লাসিফিকেশন অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। এবার আমরা পড়ব অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমস ইনহিবিটর। এটাকে ডিটেলসে পড়ব। আগে কি পড়লাম? অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমগুলো কি কি? ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, আর হলো এনোল্যাপ্রিল। এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমগুলো ইউজ করা হয় অ্যাজ এ ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে। এগুলোকে ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ইউজ করা যায় অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমস ইনহিবিটরগুলোকে। এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমস ইনহিবিটর মেকানিজম অ্যাকশন কী, অর্থাৎ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমস ইনহিবিটরগুলো কীভাবে কাজ করে। সাধারণত হাইপারটেনশন কীভাবে হয়, হাইপারটেনশন হওয়ার ক্ষেত্রে অ্যাঞ্জিওটেনসিন কীভাবে কাজ করে সেটা আমি আগেই পড়িয়েছি, তাও একবার বলে দিচ্ছি। অ্যাঞ্জিওটেনসিন
1কে অ্যাঞ্জিওটেনসিন 2 এ রূপান্তরিত করে রেনিন। আর রেনিনটা কিডনি থেকে আসে, আগে পড়িয়েছি। এই যখন সিএনএস বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটিটা বেড়ে যায় তখন কিডনি জাক্সাটা গ্লোমেরুলার অপারেটিসের জাক্সাটা গ্লোমেরুলার সেলে স্পেসিফিক রিসেপ্টরে যখন এই সিম্প্যাথেটিক নার্ভগুলো তার উদ্দীপনা নিয়ে যায় তখন এপিনেফ্রিন রিলিজ করে। এপিনেফ্রিনটা রেনিন রিলিজ করে, আর এই রেনিনই তখন অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট হয়। অ্যাঞ্জিওটেনসিন 2 বেড়ে গেলে মূলত কি হয়, অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে যায়। অ্যালডোস্টেরন সিক্রেশন যদি বাড়ে তাহলে কি হয়, Na+H2 রিটেনশন কিডনিতে বেড়ে যায়। যদি Na+H2 রিটেনশন বেড়ে যায় অর্থাৎ Na+H2 কিডনিতে বেশি পরিমাণে থাকে কিডনির ব্লাড ভেসেলে, সুতরাং ব্লাড ভলিউমও বেড়ে যায়। আর ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে বিপি বেড়ে যাওয়া। এইভাবে বিপি বাড়ে। আরেকটা কি করে, অ্যাঞ্জিওটেনসিন 2, আমি আগেই বলেছি অ্যাঞ্জিওটেনসিন 2 ব্লাড ভেসেলে গিয়ে ভেসোকনস্ট্রিকশন করে। ভেসোকনস্ট্রিকশন হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, তার ফলে বিপি বেড়ে যায়। আবার কি করে, অ্যাঞ্জিওটেনসিন 2টা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটিকেও নিয়ন্ত্রণ করে। এইরকমভাবে অ্যাঞ্জিওটেনসিনটা হাইপারটেনশন করে, অর্থাৎ বিপি বেড়ে যায়। কিন্তু যখন এসিই ইনহিবিটর দেওয়া হলে কি হয়, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 রূপান্তরিত হতে পারে না। অর্থাৎ এটার নামই তো হলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমস ইনহিবিটর। ইনহিবিটর মানে ইনহিবিট করা, অর্থাৎ বাধা দেওয়া। সুতরাং যদি এসিএইচ ইনহিবিটর দেওয়া হয় তাহলে অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 হতে পারে না। আর অ্যাঞ্জিওটেনসিন 2 হতে না পারলে এই অ্যাঞ্জিওটেনসিন 2 ব্লাড ভেসেলে যাবে না, আর এই ব্লাড ভেসেলে না গেলে ভেসোকনস্ট্রিকশন হবে না। ভেসোকনস্ট্রিকশন না হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সও বাড়বে না, আর টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স না বাড়লে বিপি বাড়বে না। সুতরাং হাইপারটেনশন কন্ট্রোলে থাকবে। অ্যানাদার সাইডে কি হচ্ছে, অ্যাঞ্জিওটেনসিন 2 যদি অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে যদি অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্ট না হয় দেন অ্যাঞ্জিওটেনসিনের 2 এর পরিমাণ বেশি হবে না। সুতরাং অ্যালডোস্টেরন রিলিজটা বেশি পরিমাণে হবে না। অ্যালডোস্টেরন রিলিজ বেশি পরিমাণ না হলে Na+H2 রিটেনশন বেশি হবে না। Na+H2 রিটেনশন বেশি না হলে ব্লাড ভলিউম বাড়বে না, ব্লাড ভলিউম না বাড়লে বিপিও বাড়বে না। সুতরাং ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে। এইভাবে এসিএইচ ইনহিবিটর কি করছে, হাইপারটেনশনকে মেনটেন করছে। আবার একবার বলছি, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 এ রূপান্তরিত করে রেনিন। কিন্তু যদি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর দেওয়া হয় তখন অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 এ কনভার্ট হতে পারে না। অ্যাঞ্জিওটেনসিন 2 যদি কনভার্ট না হয় দেন অ্যাঞ্জিওটেনসিন 2 ব্লাড ভেসেলে যায় না। ব্লাড ভেসেলে না গেলে ভেসোকনস্ট্রিকশন হবে না। ভেসোকনস্ট্রিকশন না হলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে না। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স না বাড়লে বিপিও বাড়বে না। অ্যানাদার সাইডে যদি অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্ট না হয়, অ্যাঞ্জিওটেনসিন 2 প্রোডাকশন না হয় দেন অ্যালডোস্টেরন রিলিজও হবে না। অ্যালডোস্টেরন রিলিজ না হলে সোডিয়াম ওয়াটার রিটেনশন হবে না, ইনক্রিজ হবে না। ইনক্রিজ না হলে ব্লাড ভলিউম বাড়বে না, ব্লাড ভলিউম না বাড়লে বিপি বাড়বে না। সো এই হলো mechanism of actions of ACE inhibitor. নেক্সট ফার্মাকোকাইনেটিক্স। সাধারণত এসিএইচ ইনহিবিটর ওরালি দেওয়া হয়, কিন্তু এমার্জেন্সিতে এনোল্যাপ্রিলটা ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়। এই এসিএইচ ইনহিবিটরগুলো সাধারণত খাওয়ার 1 ঘন্টা আগে দেওয়া হয়, কারণ ফুড কি করে, ফুড অ্যাবজর্ব দিস
সিন, বিশেষ করে ক্যাপটোপ্রিল। সো এসিএইচ ইনহিবিটরগুলো খাওয়ার 1 ঘন্টা আগে দেওয়া হয়। এই এসিএইচ ইনহিবিটর লিভারে মেটাবলাইজড হয় আর এক্সক্রিটেড হয় ইউরিনের মাধ্যমে। নেক্সট হলো অ্যাডভার্স ইফেক্ট, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের অ্যাডভার্স ইফেক্ট। ফার্স্ট, কফ। এসিএইচ ইনহিবিটর কি করে? মেটাবলাইজ করে বার্ডিকাইনিন। সুতরাং যদি এসিএইচটা ইনহিবিশন হয় দেন কি হবে? ব্রাডিকাইনিন ইনক্রিজ হবে। ব্রাডিকাইনিন ইনক্রিজ হলে এই ব্রাডিকাইনিন লেভেলটা লাংয়ে বেড়ে যাবে, দেন কফে সৃষ্টি হবে। সুতরাং অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের একটা মোস্ট অ্যাডভার্স ইফেক্ট হলো কফ। সেকেন্ড, অ্যাঞ্জিওএডিমা। অ্যাঞ্জিওএডিমা মানে কি? সোয়েলিং ইন নোজ, লিপ, মাউথ, থ্রোট, ল্যারিংস অ্যান্ড গ্লটিস। অর্থাৎ নোজ, লিপ, মাউথ, থ্রোট, ল্যারিংস, গ্লটিস এগুলো ফুলে যাবে বা সোয়েলিং হবে। কিভাবে সোয়েলিং হয়? এসিএইচ ইনহিবিটর কি করে? বার্ডিকাইনিন অ্যান্ড ইনফ্ল্যামেটরি ভেসোঅ্যাক্টিভ পেপটাইড লেভেলটা এলিভেটেড করে। আর এইগুলো এলিভেটেড হলে ভেসোডাইলেশন হয়। আর ভেসোডাইলেশন মানে সোয়েলিং। সুতরাং নোজ, লিপ, মাউথ, থ্রোট, ল্যারিংস, গ্লটিস এগুলো সোয়েলিং হয়ে যাচ্ছে। আর এগুলো সোয়েলিং হওয়া মানে এয়ারওয়ে অবস্ট্রাকশন হওয়ার একটা চান্স থাকে। তাই জন্য এই রিস্ককে এই এয়ারওয়ে অবস্ট্রাকশনকে প্রোটেক্ট করার জন্য অ্যাড্রিনালিন, গ্লুকোকর্টিকয়েড, অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়। সো কী হচ্ছে? এসিএইচ ইনহিবিটর ব্রাডিকাইনিন অ্যান্ড ইনফ্ল্যামেটরি ভেসোঅ্যাক্টিভ পেপটাইডকে লেভেলকে এলিভেটেড করে। এলিভেটেড হয়ে গেলে ভেসোডাইলেশন হচ্ছে। ভেসোডাইলেশন মানে নোজ, লিপস, মাউথ, থ্রোট, ল্যারিংস, গ্লটিস এগুলো সোয়েলিং হয়ে যাচ্ছে। এগুলো সোয়েলিং হওয়ার মানে এয়ারওয়ে অবস্ট্রাকশন একটা চান্স থাকে। এয়ারওয়ে অবস্ট্রাকশনকে প্রোটেক্ট করার জন্য অ্যাড্রিনালিন, গ্লুকোকর্টিকয়েড আর অ্যান্টিহিস্টামিনিক দেওয়া হয়ে থাকে। অ্যানাদার অ্যাডভার্স ইফেক্ট হলো টেরাটোজেনিক ইফেক্ট। কি হয়? ফিটাল ইউরিন প্রোডাকশন begins towards the end of first trimester। অর্থাৎ ফিটাল ইউরিন প্রোডাকশনটা ফার্স্ট ট্রাইমেস্টারে লাস্টের দিকে শুরু হয়, এন্ডের দিকে শুরু হয়। যদি তখন এসিএইচ ইনহিবিটর দেওয়া হয় তাহলে কি হবে? ইনহিবিট হবে ফিটাল ইউরিন প্রোডাকশন। ফিটাল ইউরিন প্রোডাকশন যদি ইনহিবিট হয় দেন কি হবে? রেনাল ফেলিওর। সো নিওনেটাল ডেথও হতে পারে। আবার এই এসিএইচ ইনহিবিটর ফিটালের কার্ডিওভাস্কুলার অর নার্ভাস সিস্টেম এর ডিসঅর্ডার করে। সো এসিএইচ ইনহিবিটর are contraindicated in first trimester. It should be
given second and third trimester, এটা সেকেন্ড ও থার্ড ট্রাইমেস্টারে দেওয়াটা হয়। অ্যানাদার প্রোটিনিউরিয়া, র্যাশেস হতে পারে, ইচিং হতে পারে, হাইপার ক্যালেমিয়া হতে পারে, এগুলো অ্যাডভার্স এফেক্ট।